নমস্কার, আমি সুদীপ। আমি আজ গতকাল হয়ে যাওয়া WBPSI এক্সামের সমস্ত জিকের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। বিস্তারিত আলোচনা। তোমরা অনেকেই হয়তো অ্যান্সার কি দেখে নিয়েছো। কোনটা কি হবে না হবে তোমরা হয়তো দেখে নিয়েছো। বাট আমার উদ্দেশ্য অ্যান্সার কি বলা নয়, কোশ্চেনের উত্তরটা বলে দিয়ে চলে যাওয়া নয়। তোমরা জানো আমি প্রতিটা কোশ্চেনকে যতটা পারি নিজের মতো করে সেগুলোকে আরও বেশি অ্যানালাইসিস করার চেষ্টা করি। এক্সট্রা আরও যতটা পারা যায় সেই একটা কোশ্চেনের আশেপাশের যে তথ্যগুলো সেগুলোকে জানার চেষ্টা করি। দেখি এইভাবেই আজকেও করব। অনেকে এটা মনে করতে পারো যে প্রথম কোশ্চেনটা কেন 4। তো এখানে আমি বলি যে কোশ্চেন পেপারের ঠিক যে নাম্বারিংগুলোতে জিকের কোশ্চেনটা ছিল এখানেও ঠিক সেই নাম্বারিংগুলোকেই দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে তোমরা যদি অরিজিনাল কোশ্চেন পেপার দেখো সেখানে 4 নম্বর কোশ্চেনে এই কোশ্চেনটাই ছিল, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি। দেখো আমাদের যে ভারতের ম্যাপটা তার যে সাউথ পোর্শন সেটা কিছুটা এরকম। তো ওখানে মাঝ বরাবর বিন্ধ্য পর্বত রয়েছে এবং তারপর তার নিচেই রয়েছে সাতপুরা পর্বত। তো সাতপুরা পর্বতের বিন্ধ্য এবং সাতপুরার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে আমাদের নর্মদা নদী, যেটা এদিকে রয়েছে আরব সাগর, সেই আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে এবং তার ঠিক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তাপ্তি নদী, যেটা ওই আরব সাগরে পতিত হচ্ছে। এছাড়া এখানে জোয়ারি এবং মান্ডবী বলে দুটি নদী রয়েছে, যেটাও কিন্তু আরব সাগরে পতিত হয়। এই জোয়ারি এবং মান্ডবী নদী গোয়াতে অবস্থিত। এছাড়া যে মহানদী, তারপর গোদাবরী, তারপর কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলো প্রত্যেকেই মিলিত হচ্ছে কোথায়? বঙ্গোপসাগরে। তো এই সমস্ত নদীগুলো মাথায় রেখো যে কোনটা আরব সাগরে মিলিত হচ্ছে, কোনটা অনেক সময় এইরকম প্রশ্ন দিয়ে থাকে যে পশ্চিম বাহিনী নদী কোনটা, পূর্ব বাহিনী নদী কোনটা। তো পশ্চিম বাহিনী নদী যেগুলো এই দিকে প্রবাহিত হচ্ছে, আরব সাগরে পতিত হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আর যেগুলো বঙ্গোপসাগরে পতিত হচ্ছে সেইগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। তো এইগুলো মাথায় খেয়াল রেখো, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন চলো। তো এখানে উত্তর কোনটা হবে? নর্মদা, ঠিক আছে? এখানে উত্তর হবে নর্মদা। পরবর্তী কোশ্চেন দেখো, পোমোলজি হলো, দেখো পোমোলজি একটা লজি যেখানে লেখা থাকে জানবে যে এটা কোনো স্টাডির সাথে সম্পর্কিত, বিদ্যার সাথে সম্পর্কিত, ঠিক আছে? বিদ্যা। তো এটা কী সংক্রান্ত বিদ্যা? পোমোলজি। পোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা। এছাড়াও মনে রাখবে এই যে তোমার জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, এটা আগের বছর 2019-এ আই থিঙ্ক এসেছিলো। এবং তোমরা দেখবে যে একটা কিছুটা কোশ্চেন পেপার যদি প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে থাকো ডাব্লিউবিপির, বিশেষ করে শুধুমাত্র যে ডাব্লিউবিপি এসআই তা নয়, সমস্ত ডাব্লিউবিপির আন্ডারে যত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার একটা ট্রেন্ড ওরা মেনটেন রাখে। মানে ওরা দেখেছি একই টাইপের কোশ্চেন, মানে একই জায়গা থেকে কোশ্চেন তোলে, নাকি একই কোশ্চেন বারবার তোলে। আমি বলতে চাইছি না যে একই কোশ্চেন বারবার তোলে, কিন্তু একই জায়গা থেকে তোলে। যেমন ওরা এই বিদ্যা থেকে একটা কোশ্চেন প্রায় দিতে দেখেছি, 18তেও দিতে দেখেছি এবং 19-এও দিতে দেখেছি। তো এটা একটু দেখে রাখবে। যেমন আগের বছরে এই কোশ্চেনটা এসেছিল 2019-এ, যে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা কাকে বলা হয়ে থাকে। তো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা কোনটা? পালিওন্টোলজি। পালিওন্টোলজি হচ্ছে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। এই যে দাঁত সংক্রান্ত যে ওডোন্টোলজি বলা হয়, টিথ সংক্রান্ত যে বিদ্যা, যারা দন্ত নিয়ে পড়াশোনা করে তাদেরকে সেই পড়াশোনাটাকে কী বলা হয়ে থাকে? ওডোন্টোলজি। এছাড়াও এই যে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট নাম, মানে জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা। এটাকে কী বলা হয়? ইথোলজি। ETHOLOGY। আমি লিখে দিচ্ছি এখানে, ETHOLOGY, ঠিক আছে? ইথোলজি হচ্ছে জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা। এছাড়াও আরও অনেক রয়েছে যেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকটা পরপর কিন্তু মনে রেখো, কারণ এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসতে দেখা গিয়েছে। তারপর সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত, সন্তোষ ট্রফি টেনিস, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। দেখো সন্তোষ ট্রফি কিসের সাথে সম্পর্কিত আমি তোমাদের বলতে চাই যে তিনটে ট্রফির নাম বলতে চাই। তিনটে ট্রফি, একটা হচ্ছে সন্তোষ ট্রফি, একটা হচ্ছে আশুতোষ ট্রফি, আর একটা হচ্ছে তোমার সুব্রত ট্রফি। তাহলে সন্তোষ ট্রফি, আশুতোষ ট্রফি আর সুব্রত ট্রফি, এই তিনটে নাম দিয়ে আমাদের খুব পরিচিত এই নামগুলো। তো এই নাম দিয়েছে এই তিনটে ট্রফি, এই তিনটে কিন্তু ফুটবলের সাথে সম্পর্কিত। হ্যাঁ, ফুটবলের সাথে সম্পর্কিত, ঠিক আছে? এছাড়াও দেখো ব্যাডমিন্টন থেকে কিছু বলে দিচ্ছি। ব্যাডমিন্টন থেকে তোমরা মনে রাখবে থমাস কাপ এবং মুবের কাপ, এদেরও খুবই ইম্পর্ট্যান্ট। ক্রিকেট থেকে বলে দিচ্ছি, ক্রিকেট থেকে মেনলি মনে রাখবে তোমার সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, ডিউলিপ ট্রফি, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি। এই সমস্ত ট্রফিগুলোর নাম মনে রাখবে, এগুলো ক্রিকেটের সাথে সম্পর্কিত, ঠিক আছে? ফুটবল থেকে তো বললামই যে তিনটে নাম, একটা হচ্ছে তোমার সুব্রত কাপ, যেটা আশুতোষ কাপ, আর একটা তোমার এই যে সন্তোষ ট্রফি। তো ফুটবল থেকে এই কটা মনে রাখলে। আর হকি থেকে মনে রেখো, হকি থেকেও অনেক আছে,
যেমন ধরো আগা খাঁ কাপ, এটা ইম্পর্ট্যান্ট, এবং ধ্যানচাঁদ ট্রফি, হ্যাঁ, উইলিংডন কাপ, এগুলো কিন্তু এ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। তো এই সমস্ত কাপগুলোর নাম মনে রেখো। লোহিত রক্তকণিকা গঠিত হয়। লোহিত রক্তকণিকা গঠিত হয় কীভাবে? দেখো, লোহিত রক্তকণিকা আমাদের জানো ব্লাড, যে হিউম্যান ব্লাডের মধ্যে তোমার 45% এই সমস্ত সেল থাকে, ব্লাড সেল থাকে, আর তোমার 55% থাকে তোমার প্লাজমা। 55% থেকে কি প্লাজমা। তো এই প্লাজমার মধ্যেও আবার 90% এই প্লাজমার মধ্যে 90% আবার হচ্ছে তোমার ওয়াটার। ঠিক আছে? তো এই যে তোমার 45% বলছি, 45%-এর মধ্যে 3 ধরনের কণা দেখা যায়। একটা হচ্ছে আরসিবি, রেড ব্লাড সেল, আরবিসি সরি, আর তোমার হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে প্লেটলেট। তো এই রেড ব্লাড সেল তোমার সবথেকে বেশি পরিমাণে থাকে। তোমরা রাখবে আরসিবি যদি বারবার আরসিবি বলছি, আরবিসি যদি 600টা হয় তাহলে ডাব্লিউবিসি থাকবে একটা। তো এই রেশিওটা অনেক সময় পড়ে 600:1 আরবিসি এবং ডাব্লিউবিসি রেশিও। এবং এই যে আরবিসি, এটা দেখতে অনেকটা অবতলাকার, অর্থাৎ এটা মানে সাইডটা একটু মোটা, এরকমভাবে, এরকম ডাম্বেল শেপের হয়ে থাকে। মানে যদি তোমরা ক্রস কাট করা হয় যদি, তো এই সাইডগুলো মোটা এবং মাঝখানটা একটু মানে ঢোকা টাইপ, মানে পাতলা টাইপের। তো এরকম হয়ে থাকে আরসিবি শেপ। এবং আরসিবি যে ইয়েটা, যে ওর লাইফ স্প্যান, সেটা মোটামুটি তোমার 120 দিনের হয়ে থাকে। আর এটা তৈরি হয় তোমার অস্থিমজ্জাতে, যেটা এখানকার কোশ্চেন ছিল। এবং আরসিবির মধ্যে কী থাকে? হিমোগ্লোবিন থাকে, যেটার মধ্যে আয়রন থাকে। এই আয়রনের কারণে আরবিসি তোমার লাল হয়ে থাকে, রেড হয়ে থাকে। আর এই যে আরবিসি, এই যে 3টে নাম বললাম, আর আরবিসিকে কী বলা হয়? এরিথ্রোসাইট বলা হয়। আর ডাব্লিউবিসিকে কী বলা হয়ে থাকে? লিউকোসাইট বলা হয়ে থাকে। এবং প্লেটলেট যেটা, সেটাকে থ্রম্বোসাইট বলা হয়ে থাকে। তাহলে কী বললাম? লোহিত কণিকা হচ্ছে তোমার এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি হচ্ছে তোমার লিউকোসাইট, এবং প্লেটলেট যেটা, সেটা হচ্ছে থ্রম্বোসাইট। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট। তোমরা জানো যে এই যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন তোমার অক্সিজেনের পরিবহনে সাহায্য করে। এবং প্রতি মিলিগ্রামে 13 থেকে 16 মিলিগ্রাম এরকম, এটা তার মানে নর্মাল রেঞ্জ, এত পরিমাণ থাকাটা দরকার, 13 থেকে 16, ঠিক আছে, মিলিগ্রাম। আর মেয়েদের একটু কম থাকে, মোটামুটি 12 থেকে 15 এরকম, ঠিক আছে, 12 থেকে 15 মিলিগ্রাম, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখো। নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্রবন্দর? মানে একটা অল ওয়েদার একটা পোর্ট, যেটা তোমার মানে খুবই গভীর। দেখো, যেটা ন্যাচারাল, আমাদের প্রাকৃতিক গভীর, যদি সমুদ্র বন্দরের নাম বলতে বলে, তাহলে সেটা হবে বিশাখাপত্তনম। সেটা আছে কোথায়? অন্ধ্রপ্রদেশে আছে, ঠিক আছে। আর মনে রাখো, কার্গো হ্যান্ডেলিং, সবথেকে বেশি পরিমাণে কার্গো হ্যান্ডেলিং করতে পারে এই পারাদ্বীপ, যেটা আছে ওড়িশাতে, ঠিক আছে। কান্ডলা আছে কোথায়? গুজরাটে, ঠিক আছে, গুজরাটে। আর মারমাগাঁও আছে কোথায়? মারমাগাঁও আছে কর্ণাটকে। আমি তোমাদের দেখবে টেলিগ্রামে একটা দেওয়া আছে, যে কোন মেজর 13টা আমাদের পোর্ট আছে, সেই 13টা পোর্টের মধ্যে কোনটা কোন স্টেটে রয়েছে, সেটা দেওয়া আছে। এবং মনে রেখো, তামিলনাড়ুতে 3খানা পোর্ট রয়েছে, হ্যাঁ, মেজর পোর্ট। আর একটা মনে রেখো, আমাদের যে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, সেটা হচ্ছে আমাদের সবথেকে প্রাচীনতম পোর্ট, ঠিক আছে। একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয় কী দ্বারা? দেখো, এখানে বলেছে বাইট, ঠিক আছে। দেখো, আমি তোমাদের কোনো আগের ভিডিওতে বলেছিলাম যে 0 এবং 1 দ্বারা যে সাধারণত কোনো বর্ণকে বা কোনো লেটারকে আমরা প্রকাশ করে থাকি কম্পিউটারের ভাষায়, ঠিক আছে। এবং এই দুটোকে একসাথে বলা হয় বাইনারি ডিজিট। এবং বাইনারি ডিজিটকেই না সংক্ষেপে বলা হয় বিট, বিআইটি। বাইনারি ডিজিটকেই সংক্ষেপে বলা হয় বিআইটিএস, বিটস। এবং এই বিটস অ্যাকচুয়ালি, বিট হচ্ছে কি সবথেকে ছোটো একটা একক, মেমোরি একক, যেটা কেবলমাত্র এই 1 বিট, একটা কোনো একটা বর্ণ বা লেটারকে কিন্তু ওরা হোল্ড করতে পারে, ঠিক আছে, এর থেকে বেশি নয়। তো 1 বিট হচ্ছে সবথেকে ছোটো একটা ইউনিট। এরকম 8টা বিট দিয়ে তৈরি হয় একটা বাইট, বিওয়াইটি, ঠিক আছে। এবং 8টা বাইট দিয়ে, তাহলে এখানকার অ্যান্সার হবে 8 বাইনারি ডিজিট দ্বারা তৈরি হয়, ঠিক আছে, একটা বাইট। 8 বাইনারি ডিজিট বা 8 বিট দ্বারা তৈরি হয় একটা বাইট। এবার তোমাদের বলে রাখি যে বাইট তো হলো, বাইট থেকে যখন কিলোবাইটে যাবে, তখন তোমাকে 1024, কতগুলো? 1024, এই 1024 তোমাকে বাইট ইউজ করতে হবে, তবে কি 1 কিলোবাইট হবে। 1000 বলে দিও না, 1024।
এইভাবেই কিলোবাইট 1024 কিলোবাইটে তোমার একটা মেগাবাইট, এবং 1024 মেগাবাইটে একটা গিগাবাইট, এবং 1024 গিগাবাইটে একটা পেটাবাইট, একটা 1024 টেরাবাইট, তারপর পেটাবাইট, তারপর সে সবথেকে বড় হচ্ছে, মনে রাখবে এরকমভাবে চলতে থাকবে, এবং সবথেকে বড় হচ্ছে ইয়োট্টাবাইট। ইয়োট্টাবাইট, ইয়োট্টা, ওয়াইও টিটিএ, ঠিক আছে। ইয়োট্টাবাইট হচ্ছে সবথেকে বড় মেমোরি, এর থেকে বড় ইউনিট নেই, ঠিক আছে। মেমোরি, আমি কম্পিউটার মেমোরি কথা বলছি। তারপর ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? দেখো, রাজ্যপাল হচ্ছে একটা মানে মনোনীত করা হয়, মানে প্রেসিডেন্ট বলে যে এই মানুষটাকে ওই রাজ্যের রাজ্যপাল বানিয়ে দাও, তো তখন সেই মানুষটা ওই রাজ্যের রাজ্যপাল হয়ে যায়। এটার জন্য না কোনো কমিটির প্রয়োজন, না কোনো ইলেকশনের প্রয়োজন, না কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন। রেকমেন্ডেশনের দরকার হয়ে থাকে, বাট কোনো কমিটি বা ইলেকশনের কোনো প্রয়োজন হয় না। তো এই জন্য এটা কেন এর ইমপিচমেন্ট নেই? কারণ রাষ্ট্রপতি যে কোনো সময় রাজ্যপালকে সেখান থেকে সরিয়ে নিতে পারে, তার পদ থেকে সরিয়ে দিতে পারে। এটা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু এই যে উপরাষ্ট্রপতি বা এদের ক্ষেত্রে সেরকম হয় না, এদের ক্ষেত্রে ইমপিচমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। তো রাজ্যপাল এখানে হবে অ্যান্সার। মনে রেখো, রাজ্যের আমাদের যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে 61 নাম্বার আর্টিকেলে, ঠিক আছে। এবং বলা হয়, এবং এখানে ইমপিচমেন্ট আমাদের যে সদন, সেই সদনের যে কোনো কোনো হাউস থেকে, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা, কোনো একটা হাউস থেকে কিন্তু উত্থাপন করা যেতে পারে। এবং মনে রেখো যে যখন উত্থাপন করবে তখন 1/4 মেম্বারকে সেখানে সাপোর্ট করতে হবে, সেই সদনের 1/4 মেম্বারকে সাপোর্ট করতে হবে। এবং যখন সেই প্রক্রিয়া চালু হবে, সেই প্রক্রিয়া চালু হওয়ার 14 দিন আগে রাষ্ট্রপতিকে একটা নোটিশ জারি করতে হবে, রাষ্ট্রপতিকে একটা নোটিশ দিতে হবে যে আপনার ব্যাপারে এরকম ইমপিচমেন্ট প্রসেস আমরা শুরু করতে চলেছি। এবং আরেকটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে যে এই যে বিলটা, সেটা একটা হাউস থেকে যখন অপর হাউসে যাবে, তো পাস হতে হবে। প্রথমে এই হাউসে পাস হতে হবে, তারপর অন্য হাউসে যাবে। তো পাস হতে গেলে এর নিয়মটা হচ্ছে কীরকম না, তোমার নিয়মটা হচ্ছে এরকম যে সেই হাউসের 2/3 হ্যাঁ, 2/3 মেম্বারকে, সেই হাউসের টোটাল মেম্বারের বলছি, প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের কথা বলিনি, যতজন উপস্থিত আছে বা ভোট দিতে তাদের 2/3 নয়, টোটাল যে মেম্বার যদি তোমার 300টা থাকে, তার মধ্যে 200টা মেম্বারকে ভোট দিতেই হবে, ঠিক আছে। তাতে আসুক না এলে ওই পাস হবে না, এটা ঠিক আছে। এটা হচ্ছে একটা খুবই কঠিন ইমপেচ করা, ঠিক আছে। তো এটা মনে রেখো। বায়ুতে শব্দের গতিবেগ, দেখো বায়ুতে শব্দের গতিবেগ আমরা জানি যে নর্মালি যে 0 ডিগ্রি তাপমাত্রায় 0 ডিগ্রি তাপমাত্রায় আমাদের বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 এরকম মিটার পার সেকেন্ড। সবথেকে এইসব কথাগুলো তো তোমরা জানো যে কঠিনের মধ্যে সবথেকে বেশি যায় শব্দের গতি, সবথেকে বেশি কোথায়? সলিডে, তারপর কোথায়? লিকুইডে, তারপর কোথায়? গ্যাসে। এবার সলিডের মধ্যে মনে রেখো অ্যালুমিনিয়াম নামক যে ধাতুটা, সেই ধাতুতে সাউন্ডের স্পিড সবথেকে বেশি, এবং এর স্পিড অলমোস্ট 6000-এর উপরে, 6000-এর উপরে, তো 6000 মিটার পার সেকেন্ডের উপরে। তো সবথেকে বেশি এই অ্যালুমিনিয়ামটাই মাথায় রেখো। আর একটা হচ্ছে কী ধরনের একটা গতি, এটা একটা যান্ত্রিক মেকানিক্যাল ওয়েভ, এটা একটা মেকানিক্যাল বা যান্ত্রিক তোমার তরঙ্গ, এবং এটা যান্ত্রিক শুধু নয়, এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। অর্থাৎ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ আমি বোঝাই, এরকম থাকলে এটা একে ধাক্কা মারবে, তারপর এটা একে ধাক্কা মারবে, এইভাবে ধীরে 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 তোমার তরঙ্গটা প্রোপোগেট হয়ে থাকে, মানে এগিয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা, যেটা এই প্রোপোগেশনটা, এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের এটা একটা বৈশিষ্ট্য। আর মনে রেখো, এই প্রোপোগেট হওয়ার জন্য তাহলে কী দরকার? অণুর দরকার। বাতাসের মধ্যে কিসের দরকার? অণু দরকার, পার্টিকেল দরকার। তো সেই জন্য আমাদের যে শব্দ কখনো বিনা মাধ্যমে প্রবাহিত হতে, মানে এগোতে পারে না। সেই জন্য চাঁদে যদি কোনো আওয়াজ হয়, সেই আওয়াজ আমরা শুনতে পাবো না, কারণ মাঝে কোনো বাতাস বা শূন্য স্থান রয়েছে। শূন্য স্থানের মধ্যে শব্দ কখনো এগোতে পারে না। তারপর এছাড়াও আরও কিছু মনে রেখো যে তাপমাত্রা বাড়লে শব্দের স্পিডও বৃদ্ধি পায়, ঠিক আছে। আর এটা একটা যান্ত্রিক মেকানিক্যাল ওয়েভ। বলছে নিচের কোনটি একটি উষ্ণতম গ্রহ? দেখো, তোমরা জানো যে শুক্র হলো একটা উষ্ণতম গ্রহ, কারণ এখানে বাতাসে প্রচুর পরিমাণে CO2 আছে। CO2 হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, যেটা থাকলে বাতাসে যে
টেম্পারেচার হোল্ডিং ক্যাপাসিটি সেটা অনেক বৃদ্ধি পেয়ে যায়, যেটার কারণে এর তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে। মনে রেখো যে এই শুক্র এবং এর সাথে আরেকটা আছে, এর সাথে আরেকটা আছে ইউরেনাস। এই দুটি গ্রহ উল্টো দিকে ঘোরে, মানে অন্যান্য গ্রহগুলো কীভাবে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু এরা ঘোরে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে, বাকিদের থেকে উল্টো, ঠিক আছে। আর আমাদের যে বুধ এবং শুক্রের এদের কোনো স্যাটেলাইট নেই। আমাদের যে মুন, সেই মুনের মধ্যে কিন্তু স্যাটেলাইট রয়েছে, ঠিক আছে। পৃথিবীর মধ্যে স্যাটেলাইট রয়েছে এক পিস, সেটা হচ্ছে মুন, যেটা ন্যাচারাল স্যাটেলাইট, ঠিক আছে। তো এই কয়েক কথাগুলো মনে রাখো। আর মঙ্গলের মধ্যে দুটি স্যাটেলাইট রয়েছে, একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। ফোবস এবং ডিমোস এই দুটিই রয়েছে। আর আমাদের যে টোটাল সোলার সিস্টেমের সবথেকে বড় যে মানে উচ্চতম স্থান, সেটা কিন্তু মাউন্ট এভারেস্ট নয়, সেটা এই মঙ্গল গ্রহেই অবস্থিত। তার নামটা এখন আমার মনে পড়ছে না, আমি তোমাদেরকে দিয়ে দেবো, এখানেই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমাদের সোলার সিস্টেমে যে মঙ্গল, তোমরা জানো যে আমাদের প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর জুপিটার মানে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই যে এখানে থাকে কুইপার বেল্ট, এবং যে মঙ্গল এবং জুপিটারের মাঝখানে থাকে অ্যাস্ট্রয়েড বেল্ট, ঠিক আছে। এই গ্রহগুলোকে বলা হয় ইনার প্ল্যানেট, আর এগুলোকে এক্সো প্ল্যানেট বলা হয়ে থাকে। এইগুলো সবার মধ্যে না রিং দেখা যায়, এগুলো রিং দেখা যায় একটা করে। শুধুমাত্র শনিতেই রিং দেখা যায় এরকম নয়, সমস্ত প্ল্যানেটগুলোতেই রিং দেখা যায়, কিন্তু শনির প্ল্যানেটের মধ্যে রিংটা আরও বেশি প্রমিনেন্ট, ঠিক আছে। আর এইগুলো গ্যাসীয়, এদের মধ্যে কোনো ল্যান্ড পাবে না, কিন্তু এইগুলো কিন্তু সবথেকে বেশি পরিমাণে ঘনত্ব কার বেশি, আমাদের যে আর্থ, তার ঘনত্ব সবথেকে বেশি। আর মনে রেখো কোনটি ভেসে যাবে, তো মনে রাখবে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় সমস্ত প্ল্যানেটগুলোকে, শনি কিন্তু ভাসতে থাকবে। এটা কোনো একটা পরীক্ষায় এসেছিলো এরকম টাইপের কোশ্চেন। আর আমাদের সবথেকে বেশি পরিমাণে আছে সবথেকে বেশি পরিমাণে স্যাটেলাইট আছে শনির, 146 আই থিঙ্ক এই মুহূর্তে। আর তোমার যে শনির সবথেকে আমাদের সোলার সিস্টেমের সবথেকে বড় যে হচ্ছে, সেটা হচ্ছে গ্যানিমেড, যেটা বৃহস্পতির একটা উপগ্রহ। গ্যানিমেড হচ্ছে পৃথিবীর মানে সোলার সিস্টেমের সবথেকে বড় স্যাটেলাইট।